তো চলো আজকে আমরা পড়ব আধানের তড়িৎ ক্ষেত্র নিয়ে। তো আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম একটা চার্জের চারপাশে বলরেখা থাকে, রাইট? পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বহির্মুখী আর নেগেটিভ চার্জ থেকে বলরেখাগুলো অন্তর্মুখী। এটা তো দ্বিমাত্রিকভাবে দেখেছিলাম। যদি ত্রিমাত্রিকভাবে দেখি জিনিসটা এরকম, চারদিকেই কিন্তু আমাদের বলরেখাগুলো বিস্তৃত থাকবে। তো আমরা কোনো চার্জের চারপাশে যে অঞ্চলব্যাপী অন্য চার্জ আনলে তা আকর্ষিত বা বিকর্ষিত হয় সেই অঞ্চলকে আমরা বলবো আধানের তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই বলরেখাগুলো ঠিক যতটুকু এরিয়া জুড়ে বিস্তৃত থাকবে সেটাকে আমরা বলবো এই চার্জটার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চার্জ আসলে মানে বলরেখার উপরে পড়লে সে আকর্ষিত বা বিকর্ষিত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, থিওরিটিক্যালি এই বলরেখাগুলো কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, কারণ এই বলরেখাগুলো একদম অসীম পর্যন্ত যাবে। তাহলে তোমরা বলতে পারো যে একটা চার্জের বলরেখা যদি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে অসীমের কাছাকাছি মানে অনেকটা দূরে যদি কোনো চার্জ থাকে তাহলে এই চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ দেখায় কিনা, বা দেখালেও সেটা এতটা প্রকট কেন হয় না যে একজন আরেকজনের দিকে চলে আসে। কারণ এই চার্জটা থেকে যত দূরে তুমি যাচ্ছ, দেখো বলরেখাগুলো কি ডাইভার্জ হয়ে যাচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে গেলে মাঝখানে গ্যাপটা কিন্তু বেশি ক্রিয়েট হচ্ছে, সো চার্জগুলোর ক্ষেত্রে কিন্তু আকর্ষিত বা বিকর্ষিত হওয়ার সুযোগটা কম। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই বলরেখাগুলো ঠিক এই পয়েন্টে তুমি যদি কোনো চার্জকে এনে স্থাপন করো তাহলে কিন্তু সে আকর্ষিত বা বিকর্ষিত হবে না, কেননা এই পয়েন্টটার উপর দিয়ে কোনো বলরেখা যায়নি। তো আমরা এই যে এই চার্জটার যে বলরেখাগুলো থিওরিটিক্যালি কনসিডার করি কি অসীম পর্যন্ত বিস্তৃত আছে, আর অসীমে কেন আমার আকর্ষিত বা বিকর্ষিত ওইরকম প্রকট না, দুইটা কারণ। একটা হচ্ছে বলরেখাগুলো ডাইভার্জ হচ্ছে, আরেকটা হচ্ছে আমরা জানি দূরত্ব বাড়ার সাথে সাথে মানে আর বাড়ার সাথে সাথে এফ এর মান কমতে থাকে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে একটা টার্ম আমরা শিখব। তো প্রাবল্য শেখার আগে আমি একটু বলে নিই, প্রাবল্য আর তীব্রতা কিন্তু একই জিনিস। আমরা মনে আছে তরঙ্গ চ্যাপ্টারে তীব্রতা পড়েছিলাম, সেখানে তীব্রতার কী ডেফিনিশনটা দেওয়া ছিল, ক্ষমতাকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার তীব্রতা। আর প্রাবল্য যদি একই জিনিসই হয়ে থাকে তাহলে প্রাবল্যও কিন্তু এরকমই একটা জিনিস হওয়া উচিত, যে আমার ক্ষমতাকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব প্রাবল্য। তো আমরা চার্জেরও তো চারপাশে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে, আর এই আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা তার যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রে সব জায়গায় কিন্তু সমান না, যত দূরে যাব তত কমতেছে। কেন? কারণ আর যত বাড়বে বলের মান তত কমে যাবে। আমরা জানি F = 1/4πε0 Q1 Q2/r²। আর বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু কি কমে যাবে? আর বাড়ার সাথে সাথে আমাদের বলের মান কমে যাবে তথা ক্ষমতা কমে যাবে। তো চার্জের ক্ষেত্রে আমরা প্রাবল্য বের করতে চাই। প্রাবল্য কিভাবে বের করি চার্জের ক্ষেত্রে? প্রথমত একটা চার্জ নিতে হবে, ওই চার্জের তড়িৎ ক্ষেত্রের ওপরে একটা বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। যেমন আমি ধরো এখানে এ বিন্দুতে প্রাবল্য বের করব। তো খেয়াল রাখা জরুরি, প্রাবল্য কিন্তু একটা চার্জের জন্য ওই চার্জের ক্ষেত্রে কোনো বিন্দুতে বৈশিষ্ট্যের নাম। মানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রাবল্য কিন্তু এক একটা স্পেসিফিক পয়েন্ট এক রকম। এ বিন্দুতে প্রাবল্য যেরকম এই চার্জটার জন্য, সি বিন্দুতে অন্যরকম, ডি বিন্দুতে অন্যরকম, মানে এক একটা বিন্দুতে কিন্তু এক এক রকম, মানে এক একটা দূরত্বে এক এক রকম। তো আমরা ধরো এই বিন্দুতে যদি প্রাবল্য বের করতে চাই তাহলে প্রথমত একটা বেসিক ওয়ে শিখাবো যেটা জেনারেল ওয়ে সবার জন্য যেটা প্রযোজ্য। তারপরে আমরা চলে যাব আমরা তড়িতের ক্ষেত্রে কীভাবে আসলে প্রাবল্যটা বের করি। ধরো সাপোজ আমি এই বিন্দুটাতে প্রাবল্য বের করতে চাই, তাহলে আমার করণীয় উপায় কি? করণীয় উপায় হচ্ছে আমি এই বিন্দুটাকে মাঝখানে রেখে একটা 1 মিটার স্কোয়ার বর্গক্ষেত্র টেনে নিব। তো আমি একটা 1 মিটার স্কোয়ার ধরো বর্গক্ষেত্র টেনে নিলাম। তো এই যে 1 মিটার স্কোয়ার বর্গক্ষেত্রটা আমি টেনে নিয়েছি, বর্গক্ষেত্রটার মধ্য দিয়ে চিন্তা করো এই পয়েন্টে আমি প্রাবল্য বের করতে চাইছিলাম, এই পয়েন্টকে কেন্দ্র করে 1 মিটার স্কোয়ার একটা বর্গক্ষেত্র টেনে নিয়েছি। এই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে কয়টা বলরেখা পাড়ি দিয়েছে? 1টা, 2টা, 3টা। তার মানে আমি বলতে পারি কিন্তু এই পয়েন্টটার ক্ষেত্রে প্রাবল্যের ভ্যালু 3। মানে আমরা এটা একটা রাফ ক্যালকুলেশন, এটা কিন্তু আমরা বাস্তব জীবনে করি না, মানে এটা একটা রাফ ক্যালকুলেশন যে আমাদের কোনো একটা স্পেসিফিক পয়েন্টে যদি আমরা প্রাবল্য বের করতে চাই তাহলে ওই পয়েন্টে একটা 1 মিটার স্কোয়ার এরিয়া টানবো। ওই 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে দিয়ে কতটুকু ক্ষমতা পাড়ি দিচ্ছে সেই ক্ষমতার ভ্যালুটাকেই আমরা বলবো এই পয়েন্টার প্রাবল্য। এখানে আমি একটা জিনিস ধরে নিয়েছি, সেটা হচ্ছে এই রেখাগুলো যদি এক একটা 1 ওয়াট ক্ষমতা শো করে তাহলে আমার এইখানে
প্রাবল্যের ভ্যালু হচ্ছে 3। তো তার মানে বোঝা যাচ্ছে কি যে আমরা এক একটা জায়গায়, ধরো সাপোজ আমি যদি অনেক কাছাকাছি একটা জায়গায় এইখানে যে যদি আমি একটা 1 মিটার স্কোয়ার এরিয়া টানতাম, তাহলে দেখো অনেকগুলো রেখা কিন্তু আমাদের গমন করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে বুঝতেই পারছো এই বিন্দুতে প্রাবল্যের মানটা এই বিন্দুতে প্রাবল্যের মান অপেক্ষা বৃহত্তর। সো আমরা চার্জের যতই কাছাকাছি যাচ্ছি প্রাবল্যের মানটা কিন্তু ততই বাড়তেছে। তার মানে একটা খুবই রাফলি আমরা হিসাব করতে পারি এরকম যে কোনো বিন্দুতে প্রাবল্য আসলে ওই বিন্দুতে যদি আমরা একটা 1 মিটার স্কোয়ার এরিয়া নিই, ওই এরিয়ার মধ্য দিয়ে কয়টা বলরেখা পার হচ্ছে, আর 1 মিটার স্কোয়ার এরিয়াটা নিব বিন্দুটাকে কেন্দ্রে অবস্থানে রেখে। আচ্ছা, তো এইটা গেল একদম রাফ একটা ক্যালকুলেশন। কেন আমরা এই ক্যালকুলেশনটা তড়িতের ক্ষেত্রে অ্যাডপ্ট করতে পারি না? কারণ তড়িতের ক্ষেত্রে চার্জগুলো হয় অনেক ক্ষুদ্র সাইজের আর বলরেখাগুলো অনেক ঘন সন্নিবেশিত। তো এইগুলো কাউন্ট করা এভাবে এরকম করে পসিবল হয় না। আবার এই চার্জগুলো অনেক ক্ষুদ্র বলে তুমি যে পয়েন্টটা নিবে 1 মিটার স্কোয়ার এরিয়া নিবে, মানে কমপ্লিকেশনের সৃষ্টি হয় তুমি যখন এভাবে হিসাব করতে চাও। বাট আমাদের শব্দের তীব্রতা বলো, অন্য কিছুর প্রাবল্য, শব্দের প্রাবল্য এসব বলো, তাহলে কিন্তু আমরা এই মেথডটা ইউজ করি। তো যাই হোক, আমরা যদি এই জিনিসটা মুছে ফেলি তাহলে আমরা দেখব আসলে তড়িতের ক্ষেত্রে কিভাবে প্রাবল্য তাহলে হিসাব করা হয়। তো তড়িতের ক্ষেত্রে প্রাবল্য হিসাব করতে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ঘটনার মতন আমি যদি বলতে চাই। ধরো তুমি প্রতিদিনই রেসলিং খেলা দেখো, বাট তুমি একদিন রেসলিং খেলা দেখতে বসলে, দেখলে যে একটা নতুন রেসলার যাকে তুমি আগে কখনো দেখোনি সে মাঠে আসছে। তো এই যে নতুন রেসলারটা আসলো, সে যখন চেইনের মধ্যে প্রবেশ করবে তখন তুমি কিন্তু তার ক্ষমতা সম্বন্ধে কোনোই আইডিয়া নেই। কারণ তুমি আজকেই তাকে প্রথম দেখছো। তো তুমি তার ক্ষমতা সম্বন্ধে কিভাবে আইডিয়া করতে পারো, মানে উপায়টা কি তুমি তার ক্ষমতা সম্বন্ধে আইডিয়া করার? উপায়টা হচ্ছে তুমি যদি তোমার পরিচিত একটা রেসলার, ধরে নাও তুমি আন্ডারটেকারকে চেনো, ধরো তোমার পরিচিত একজন রেসলার আন্ডারটেকারের সাথে ওই আননোন রেসলার যেটাকে তুমি চেনো না, তার সাথে যদি একটা ফাইট দেওয়ানো হয়, তাহলে কিন্তু তুমি জেনে যাবে যে আননোন রেসলার যেটার ক্ষমতা তুমি জানতে না, আন্ডারটেকারের সাথে ফাইট করে সে কী করলো, ভালো করলো না খারাপ করলো, সেটার ভিত্তিতে তুমি জেনে যাবে আননোন রেসলারটার আসলে ক্ষমতাটা কত। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এমনই একটা পন্থা অবলম্বন করব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই Q1 চার্জটার যে কোনো একটা পয়েন্টে তার ক্ষমতা জানা। সো আমরা Q1 চার্জটার যে কোনো একটা পয়েন্টে তার ক্ষমতা, মানে একক ক্ষেত্রফলে ক্ষমতা জানা, সেটা আমাদের টার্গেট, মানে প্রাবল্য জানার টার্গেট। সো আমরা যেটা করি, এই Q1 চার্জটারকে জায়গায় রেখে একটা রেফারেন্স চার্জ নিয়ে আসি, মানে এটা আমাদের ঠিক আননোন রেসলারটার মতন, আর আরেকটা আমরা আন্ডারটেকার যেটাকে আমরা চিনি এরকম একটা রেসলার যার ক্ষমতা সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, এরকম একজনকে নিয়ে আসি। এই যে যাকে নিয়ে আসছি এটাকে পরক চার্জ বলতে পারি, বা পরিবেশের চার্জ বলতে পারি, বা রেফারেন্স চার্জ বলতে পারি। এটা আমাদের হিসাবের সুবিধার জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমরা যে প্রাবল্যটা বের করছি, প্রাবল্য কিন্তু আর ওর না, প্রাবল্য কিন্তু ওর। সো খেয়াল রাখা জরুরি বন্ধুরা, যে কার প্রাবল্য বের করছি আর কাকে নিয়ে আসছি। আমরা Q1 চার্জের প্রাবল্য বের করছি এ বিন্দুতে, আর Q2 চার্জকে রেফারেন্স হিসেবে নিয়ে আসছি জাস্ট ওর ক্ষমতাটা মাপার জন্য। তো আমাদের আইডিয়াল চার্জকে নিয়ে আসতে হবে যাকে জানা সাধারণত উচিত যে আমরা অসীম থেকে একটা +1 কুলম চার্জকে নিয়ে আসবো, কারণ +1 কুলম চার্জকে আমরা আইডিয়াল বা স্ট্যান্ডার্ড চার্জ বলবো। সো আমরা স্ট্যান্ডার্ড চার্জকে নিয়ে আসতে চাচ্ছি অসীম থেকে। এখন আবার অনেকে বলতে পারো, ভাইয়া কেন অসীম থেকেই আনতে হবে? কারণ এই চার্জের ক্ষমতা তো অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা যদি অসীম থেকে আনি তাহলে হিসাবটা নিরপেক্ষ হবে। কারণ তুমি যদি অসীম থেকে না আনে 1 কুলম চার্জটা তার কাছেই ছিল, তার কাছের থেকেই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসো, তাহলে কিন্তু আগেও সে Q1 চার্জ দ্বারা প্রভাবিত ছিল, পরেও Q1 চার্জ দ্বারা প্রভাবিত থাকবে। সো তুমি কিন্তু তার সম্পূর্ণ প্রভাবটা কতটুকু 1 কুলমের উপর সেটা আইডেন্টিফাই করতে পারবে না। এর জন্য অসীম থেকে আনা হয়। সো অসীম থেকে কাকে আনা উচিত? একটা আদর্শ মানে স্ট্যান্ডার্ড মানের চার্জ, দ্যাট মিনস +1 কুলম মানের চার্জকে। বাট আমরা অসীমে কোনো স্ট্যান্ডার্ড কুলমের চার্জ ধরো পেলাম না, তাহলে আমাদের উপায় কি? তাহলে আমরা একটা বিকল্প চার্জ নিয়ে আসবো Q2 কুলম, যেটার মান আমাদের জানা। সো এই Q2 কুলম চার্জটাকে ধরো নিয়ে আমি Q1 কুলম চার্জের এই বিন্দুতে এনে বসালাম। কেন বসালাম? আমার টার্গেট হচ্ছে Q1 চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করা। সো আমি যে Q2 কুলম চার্জটাকে এই বিন্দুতে আনলাম, এতে Q2 কুলম চার্জটা কত বল লাভ করলো Q1 চার্জ দ্বারা Q2 কুলম বলটা ধরো সাপোজ F বল লাভ করলো। আমাদের আনা উচিত ছিল কি অসীম থেকে একটা স্ট্যান্ডার্ড মানের চার্জ, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড পাইনি বলেই আমরা Q2 ধরে নিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম করে কিন্তু আবার
স্ট্যান্ডার্ড মানের চার্জটা আনলে কি হতো সেটা যাচাই করে ফেলতে পারি। Q2 কুলম চার্জটাকে যদি এ বিন্দুতে আনি তাহলে Q1 চার্জ কর্তৃক সে বল পায় F। 1 কুলম চার্জকে যদি এই বিন্দুতে নিয়ে আসি তাহলে Q1 কুলম চার্জ কর্তৃক সে বল পাবে কত, F/Q2। তাহলে 9-10 একটা ডেফিনেশন পড়ে এসেছিলাম এরকম, রাইট? অসীম থেকে কোনো 1 কুলম চার্জকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে তা যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে আমরা অসীম থেকে কিন্তু Q2 কুলম চার্জ আনলেও আমরা কিন্তু ঐকিক নিয়ম করে 1 কুলম চার্জ আনলে কি হতো সেটা হিসাব করে ফেলেছি। তো এখানে এই যে এই টার্মটা, এটাই কিন্তু আমাদের সংজ্ঞা অনুসারে 1 কুলম চার্জের ওপরে Q1 কুলম চার্জের এই বিন্দুতে দেওয়া বল। দ্যাট মিন্স এটাই কিন্তু আমাদের সংজ্ঞা অনুসারে প্রাবল্য। সো Q1 চার্জের এ বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য E হচ্ছে F/Q2। এখানে বলে রাখি, এই যে প্রাবল্যটা বেরোলো এটা কার প্রাবল্য? Q2 চার্জের না, এটা বেরোয়েছে Q1 চার্জের। আর এটা কোন বিন্দুতে? Q1 চার্জের জন্য এ বিন্দুতে। Q1 চার্জের জন্যই কিন্তু বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম প্রাবল্য সম্ভব হতো। সো এটা ফর্মুলা কি? F/Q2। F বলটা কার ওপরে বল? কার কর্তৃক? Q1 চার্জ কর্তৃক Q2 চার্জের ওপরে বল। সাধারণত বল পারস্পরিক বল, Q1 চার্জ Q2কে যেই বল দেয় Q2 ও Q1কে সেই বল দেয়। সো আমরা আলোচনাটা ক্লিয়ার রাখার জন্য আমরা বলবো এটা F বলটা হচ্ছে Q2 কুলম চার্জের ওপরে Q1 কুলম চার্জ কর্তৃক দেওয়া বল। আর Q2 চার্জ কি যার প্রাবল্য বের করেছি সে? না, এটা হচ্ছে রেফারেন্স চার্জ বা পরক চার্জ। ওই যে আমি রেসলিং খেলার ঘটনাটা বললাম, সেখানের আন্ডারটেকারের মতন তার ভূমিকা। তো আমরা পরিচয়গুলো যদি লিখে ফেলি তাহলে Q1 চার্জটা হচ্ছে আমার সিস্টেমের চার্জ, মানে যার প্রাবল্য আমরা আসলে মাপছি। আর Q2 চার্জটা হচ্ছে পরিবেশের চার্জ। তোমরা যারা আমার তাপগতিবিদ্যা ক্লাসটা করে এসেছো তোমরা জানো সিস্টেম আর পরিবেশ বলতে কী বোঝায়। সিস্টেম হচ্ছে যাকে নিয়ে আমরা ফোকাস করি একটা এক্সপেরিমেন্টে, আর পরিবেশ হচ্ছে সিস্টেমের বাইরে যে অঞ্চল। তো Q2কে পরিবেশের চার্জও বলা যায়, পরক চার্জও বলা যায়, আবার বলা যায় রেফারেন্স চার্জ। ঠিক আছে? সো খেয়াল রাখা জরুরি, আমরা বের করেছি কিন্তু Q1 চার্জের প্রাবল্য, কিন্তু সূত্র বসিয়েছি কি Q2 কুলম, মানে যেটাকে আনা নেওয়া করা হয়েছে। আরেকটা কনসেপ্ট আমি একটু বলে দিই, এটা মনে রাখার জন্য একটু সুবিধা, এটা কোনো রুল না, এটা আমি মনে রাখতাম স্টুডেন্ট হিসেবে এভাবে, যে যেই চার্জটা স্থির থাকে, মানে যেই চার্জটা নড়ে না, তার জায়গায় বসে থাকে, সে হচ্ছে সিস্টেমের চার্জ। আর যেই চার্জটাকে নাড়ানো হয় সেই চার্জটাকে পরিবেশের চার্জ। এবার এটা হচ্ছে রাফলি মনে রাখার মতন একটা প্রসেস। কেন? কারণ ম্যাথগুলো যখন করবে তখন মাঝে মাঝে কনফিউশনে হয়তো পড়ে যেতে পারো যে কার প্রাবল্য বের করছি, সে কোনটা। তো তখন সেই ক্ষেত্রে মাথায় রাখবে যেটাকে স্থির রাখা হচ্ছে, মানে যার তড়িৎ ক্ষেত্রে আরেকজনকে আনা হচ্ছে, সে হচ্ছে যার তড়িৎ ক্ষেত্রটা, সে হচ্ছে Q1 মানে সিস্টেমের চার্জ। আর যাকে আনা নেওয়া করা হচ্ছে, নড়াচড়া করা হচ্ছে, সে হচ্ছে আমার পরিবেশের চার্জ। সো আমরা কিন্তু পরিবেশের চার্জটা বসিয়েই সিস্টেমের চার্জটা প্রাবল্য বের করে ফেললাম। তো এখন আমরা আসো এটার একক যদি বলি, এটার একক কি হবে? F হচ্ছে নিউটন আর Q2 হচ্ছে কুলম, নিউটন পার কুলম। তো আমরা একটা ম্যাথ করে ফেলি। 0.02 কেজি ভরের একটি শোলা বল 10⁻⁴ কুলম চার্জে চার্জিত। বলকে ক্ষেত্রে স্থির রাখতে কত তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হয়? কী কী দেওয়া আছে? আমাকে 0.02 কেজি ভরের একটা গোলক শোলা বল দেওয়া আছে। এই শোলা বলের চার্জও দেওয়া আছে 10⁻⁴ কুলম, মানে এটা পজিটিভ চার্জে চার্জিত। এটাকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে রাখবো। বলে রাখি, তড়িৎ ক্ষেত্র বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, তড়িৎ ক্ষেত্র বলতে বোঝানো হচ্ছে যে একটা চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র না, এখানে বোঝানো হচ্ছে অনেকগুলো চার্জ কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, মানে অনেকগুলো চার্জ কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্র। অনেকগুলো চার্জ কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্র হলে আর একটা চার্জ কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্র হলে তফাৎটাকে একটু ছোট করে যদি বলি, অনেকগুলো চার্জ কর্তৃক যখন সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, যখন চার্জগুলো সুষমভাবে সজ্জিত থাকবে, এখানে প্লাস চার্জ, আবার এখানে দূরে কিন্তু আরও আছে, দূরে বলরেখাগুলো যেখানে যায় সেটা কোন জায়গায় যায় মিট করে, এখানে অনেকগুলো মাইনাস চার্জ আছে, ঠিক এরকমই। সো এই প্লাস চার্জ মাইনাস চার্জ পরস্পরের সাথে এরকম সুষম, দেখো এই তড়িৎক্ষেত্র রেখাগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, এগুলো সমান্তরাল। কেন? কারণ এটার বরাবরই আমি অনেক দূরে মাইনাস চার্জ রেখেছি। সো আমার তড়িৎক্ষেত্র রেখাগুলো বরাবর থাকবে। তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে এই তড়িৎক্ষেত্রের যে কোনো বিন্দুতে, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, প্রত্যেকটা বিন্দুতে আমার ই এর মান, মানে প্রাবল্যের মানটা কিন্তু একই। তো যদি সুষম তড়িৎক্ষেত্র হয় তাহলে আমাদের প্রাবল্যের মানটা একই থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ম্যাথগুলোতে তড়িৎক্ষেত্র বলতে কোনো এরিয়া বোঝায় না, বরং তড়িৎক্ষেত্র বলতে তড়িৎক্ষেত্র প্রাবল্যেরই শর্ট ফর্ম বোঝায়। সো কোনো ম্যাথে যদি বলে তড়িৎক্ষেত্র নির্ণয় করো, তাহলে বুঝে নিতে হবে তড়িৎক্ষেত্র প্রাবল্যই বের করতে বলা হয়েছে। আর সুষম তড়িৎক্ষেত্র হলো এমন ক্ষেত্র যেই ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মানটা সেম। দেখো এখানে প্রত্যেকটা বিন্দুতে আমি যদি বর্গ রাখি, এখানে যদি আমি একটা 1 মিটার স্কোয়ারের বর্গরেখা আঁকি, দেখো এটার মধ্যে যতগুলো বলরেখা যাবে, এখানে যদি আমি আঁকি ততগুলো বলরেখাই যাবে, কারণ এরা সমান্তরাল যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না। তো আমি দেখো
একটা পজিটিভ চার্জকে নিয়ে যদি ওই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে ছেড়ে দিই, তাহলে যেটা ঘটবে, এই সুষম তড়িৎ ক্ষেত্র কী করে, প্লাস মানে পজিটিভ চার্জের প্রান্তটার আমি ছেড়ে দিলে ও কি হবে, ও বিকর্ষিত হবে, রাইট? কারণ ও নিজেও পজিটিভ, আবার এই বলরেখাগুলো কি করবে, ওর পজিটিভটাকে বিকর্ষণ করবে। কিন্তু ও ভাসছে কেন, ও আরও দূরে কেন চলে গেল না? কারণ ওর তো একটা ওয়েট আছে, রাইট? ওয়েটটা কি নিচের দিকে বল প্রয়োগ করছে। সো তার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ফোর্স কাজ করছে। দুইটা ফোর্সকে কি, একটা তার ওয়েট যেটা নিচের দিকে কাজ করছে, আরেকটা এই তড়িৎ ক্ষেত্র কর্তৃক দেওয়া তার উপরে বল, সেটা কি না আমরা পড়ে এসেছি F=QE। বলে রাখি এইখানে কিউটা কি, Q2টা না? আমরা ফর্মুলা দেখেছিলাম কি E=F/Q2। সো এখানে কিউটা কিন্তু Q2টা। সো Q2 মানে যেটাকে আনা নেওয়া করা হয়। বলো তো এখানে কাকে আনা নেওয়া করা হয়েছে? এই 0.2 কেজি ভরের আধানটাকে আনা নেওয়া করা হয়েছে। ওদের কিন্তু আমরা আনা নেওয়া করিনি। তার মানে এটা কিন্তু আমার এখানে রেফারেন্স চার্জ, আর এগুলা কিন্তু আমার সিস্টেমের চার্জ হিসেবে ভূমিকা রাখবে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে আমরা উপরের দিকে যে বলটা, তোমরা বলতে পারো ভাইয়া আমরা F=1/4πε0Q/r² ওই ফর্মুলাটা কেন ব্যবহার করলাম না বল নির্ণয়ের ক্ষেত্রে? কারণটা একটু সহজ, কারণটা চিন্তা করলেই বুঝবে। এখানে তো একটা চার্জের জন্য একটা চার্জের উপরে বল বের করছো না, বরং অনেকগুলো চার্জের জন্য, মানে একটা ক্ষেত্রের জন্য তুমি একটা আলাদা চার্জের উপরে বল বের করছে। একটা ক্ষেত্রের জন্য একটা চার্জের উপরে বল। খেয়াল রাখবে, একটা সুষম তড়িৎ ক্ষেত্র বা এরকম তড়িৎ ক্ষেত্রের জন্য যদি কোনো একটা চার্জের উপর বল বের করা হয়, তাহলে ফর্মুলা ইউজ করতে হবে এটা। আর যদি একটা চার্জের জন্য আরেকটা চার্জের উপর বল বের করা হয়, তাহলে ফর্মুলা ব্যবহার করতে হবে 1/4πε0Q/r, Q1 Q2/r²। তো আমরা এই ফর্মুলাটা কেন ইউজ করলাম বলেছি। সো আমরা যদি এখন দেখি, সে যেহেতু নিচের দিকে একটা বল পাচ্ছে তার ওজন বল, আর উপরের দিকে একটা বল পাচ্ছে তড়িৎ বল, তাহলে এখানে ডাটা কী পাচ্ছি আমরা? এম পাচ্ছি, ভর পাচ্ছি, কিউ পাচ্ছি এটার, আর জি পাচ্ছি। সো আমরা যদি লিখে ফেলি যে শর্ত মতে যেহেতু সে ভাসছে, তার মানে ওপরের বল আর নিচের বল সমান হতে হবে। সমান না হলে তো সে উপরে উঠে যেত বা নিচে নেমে যেত। সমান বলেই সে একটা সার্টেন পয়েন্টে যে ভাসছে। সো F=W যদি লিখি, তো আমরা F=W, এফের জায়গায় লিখলাম QE, W এর জায়গায় লিখলাম mg। তাহলে এইখান থেকে কিন্তু আমরা ইজিলি কী ক্যালকুলেট করে ফেলতে পারবো? ক্যালকুলেট করে ফেলতে পারবো। কে যদি এক পাশে করি, কারণ জানতে চাওয়া হয়েছে, কে যদি এক পাশে করি তাহলে E=mg/Q। সো এখানে এম এর ভ্যালু জানা আছে, জি এর ভ্যালু জানা আছে, কিউ এর ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে আমরা কিন্তু এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, যেটা আমার আসছে 196 নিউটন পার কুলম। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ম্যাথসটা। সো আমরা কিন্তু এই টাইপের ম্যাথগুলো খুবই ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসবো তড়িৎ ক্ষেত্র প্রবলের আরেকটা ফর্মুলাতে। তো এখানে দেখো Q1 কুলম চার্জটা আছে ঠিক আগের মতনই সিস্টেমের চার্জ, আর Q2 কুলম চার্জটাকে অসীম থেকে আনা হয়েছে এ বিন্দুতে। আমরা তো একটা ফর্মুলা শিখেছি এই এ বিন্দুতে প্রাবল্য বের করার, সেটা হচ্ছে E=F/Q2। কার সাপেক্ষে শিখেছি? পরিবেশের চার্জের সাপেক্ষে। এখন আমরা এমন একটা সূত্র দাঁড় করাতে চাই যেই সূত্রে আসলে সিস্টেমের চার্জের মান থেকেই এই এ বিন্দুতে প্রাবল্যটা হিসাব করা যাবে। তো আমরা যদি দেখি এই Q1 কুলম চার্জটা থেকে এ বিন্দুর যে দূরত্ব, সেটাকে আমরা কি বলছি? আর বলছি। সেটাকে আমরা দূরত্ব ধরে নিলাম আর এর পরিচয়টা দেখো, সিস্টেমের চার্জ হতে যে বিন্দুতে প্রাবল্য বের করব তার দূরত্ব। তো সিস্টেমের চার্জ আমার এটা, আর এ বিন্দুতে প্রাবল্য বের করব। সো সিস্টেমের চার্জ হতে এ বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি আর, স্মল আর। তো আমরা Q1 আর Q2 চার্জ, মানে আমরা যদি Q2 চার্জটাকে নিয়ে এখানে এসে বসাই, তাহলে Q1 Q2 চার্জের উপরে কত বল দিবে? সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2/r²। তো এখানে Q1 Q2/r², এইটা যদি আমরা এর এই ভ্যালুটা, হোল ভ্যালুটা 1/4πε0 Q1 Q2/r² যদি আমরা এ বিন্দুতে বসিয়ে দিই, মানে এই বিন্দুতে যে প্রাবল্যের রাশিমালাটা ছিল সেখানে বসিয়ে দিই। প্রাবল্যের রাশিমালাটা ছিল F/Q2 আগের পেজ অনুসারে। এর জায়গায় যদি এই জিনিসটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে? বসিয়ে দিলে আমার Q1 Q2 যে ব্যাপারটা, এখানে Q2টা নিচেও একটা Q2 আছে, এর মধ্যেও একটা Q2 আছে। Q2 কাটাকাটি চলে গেলে একটা টার্ম থাকবে, মানে এটার সাথে Q2টা থাকবে না, 1/4πε0 Q1/r²। এই ফর্মুলাটার বিশেষত্ব কি? এই ফর্মুলাটা হচ্ছে যার প্রাবল্য বের করা হচ্ছে, মানে তার মানটা বসাতে হয় Q1 এর মান হিসেবে, আর যত দূরত্বে প্রাবল্য বের করা হচ্ছে Q1 চার্জটা হতে, সেই দূরত্বটা বসাতে হয়। দ্যাট মিনস তুমি যার প্রাবল্য বের করছো সেই চার্জের মান যদি জানো, আর যত দূরত্বে প্রাবল্য বের করছো সেই মানটা যদি জানো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি প্রাবল্য বের করে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা বোঝা গেল কখন আমরা এটা ব্যবহার করব, কখন এটা ব্যবহার করব। এটা ব্যবহার করব যদি কোনো একটা বাইরের থেকে চার্জ এনে কত বল লাভ করে সেটা দেওয়া থাকে, আর এটা হচ্ছে যেই চার্জের জন্যই আসলে প্রাবল্যটা বের করা হচ্ছে, মানে যেটা স্থির চার্জ, সেটার
মান দেওয়া থাকে, আর যত দূরত্বে প্রাবল্য বের করা হচ্ছে এই চার্জটা থেকে, তাহলে সেই দুইটা ডাটা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করব। তো আমরা চলে আসি প্রাবল্যের দিক নির্ণয়ে। আমরা তো প্রাবল্যের মান বের করতে পারি, রাইট, কিন্তু প্রাবল্যের দিক এখন আমরা বের করতে পারি না। প্রাবল্য কী রাশি? একটা ভেক্টর রাশি। সো আমার এটার দিকও বের করতে হবে। তো প্রাবল্যের দিক কীভাবে বের করে? খুবই সিম্পল একটা আইডিয়া আছে। আইডিয়াটা আমি একটু বলি। ধরো Q1 কুলম চার্জটা এখানে আছে, এই বিন্দুতে আমি প্রাবল্য বের করবো। আমরা তো অলরেডি মান বের করার ফর্মুলা শিখেছি, F/Q2 দিয়েও করা যায়, 1/4πε0 Q1 Q2/r² দিয়েও করা যায়। তো আমরা এই বিন্দুতে যে প্রাবল্যটা বের করব, এই প্রাবল্যের দিকটা বের করব, এটা বের করার আইডিয়াটা হচ্ছে তুমি যেই বিন্দুতে প্রাবল্যের দিক বের করবে সেই বিন্দুতে মনে মনে একটা +1 কুলম চার্জ চিন্তা করবে। সো এই বিন্দুতে আমি মনে মনে একটা +1 কুলম চার্জ চিন্তা করব। সো এই বিন্দুতে যদি আমি একটা +1 কুলম চার্জ চিন্তা করি, তাহলে আমার সিস্টেমের চার্জটা কি? পজিটিভ। আর এই বিন্দুতে চিন্তা করলাম কি? একটা +1 কুলম চার্জ। তাহলে কোন দিকে বল দিবে এই চার্জটাকে? বাইরের দিকে। বিকর্ষণ দিবে না? সো বিকর্ষণ দিবে। তার মানে +1 কুলম চার্জটাকে চিন্তা করে দেখলাম সিস্টেমের চার্জটা কোন দিকে বল দেয়, যেটা তাদের সংযোগ সরলরেখার, মানে যেই বিন্দুতে প্রাবল্য বের করা হচ্ছে আর সিস্টেমের চার্জের সংযোগ সরলরেখার বহির্মুখী। তো আমাদের এই কনসেপ্টটার জন্য, মানে এই ফিগারটার জন্য, তাহলে প্রাবল্যের দিক কি? সংযোগ সরলরেখা বরাবর বহির্মুখী। আরেকটা কেসও হতে পারে, যদি আমাদের সিস্টেমের চার্জটা মাইনাস হয়, হতে পারে না, হতে পারে, কিন্তু সিস্টেমের চার্জটা যদি মাইনাস হয় তাহলে এই বিন্দুতে যদি প্রাবল্য বের করা হতো, তাহলে এই বিন্দুতে তুমি মনে মনে কি চিন্তা করতে? একটা +1 কুলম চার্জ চিন্তা করে। খেয়াল রাখবে সব সময় কিন্তু আমাদের যেই বিন্দুতে প্রাবল্য বের করবো সেই বিন্দুতে +1 কুলম চার্জ চিন্তা করতে হবে। ওই বিন্দুতে কিন্তু আমরা আর -1 কুলম চিন্তা করবো না। সিস্টেমের চার্জ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বাট যেই বিন্দুতে প্রাবল্য বের করবো সেই বিন্দুতে অলওয়েজ +1 চিন্তা করবো। সো +1 যদি চিন্তা করি, সিস্টেমের চার্জটা যদি মাইনাস থাকে, তাহলে কি হতো? আকর্ষণ হতো। আকর্ষণ হলে আমি দিতাম কেন্দ্রের সংযোগ সরলরেখা, চার্জ দুইটির সংযোগ, যেই চার্জের প্রাবল্য বের করব, মানে সিস্টেমের চার্জ, আর যেই বিন্দুতে প্রাবল্য বের করব, ওই দুই পয়েন্টের সংযোগ সরলরেখার অন্তর্মুখী। সো এটা যেমন বহির্মুখী ছিল, এটা অন্তর্মুখী হতো, ভেতরের দিকে আরও। সো এইটা গেল আমাদের বইগুলোতে দেওয়া যে এই প্রসেসটা। আর আমি স্টুডেন্ট অবস্থায় আরও বেশি শর্টকাট নিয়মে মনে রাখতাম এই জিনিসটা কীভাবে, সেটা হচ্ছে সিস্টেমের চার্জ যদি প্লাস হয় তাহলে এই বলরেখার তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিক হবে বাইরের দিকে। সিস্টেমের চার্জ যদি মাইনাস হয় তাহলে এই তড়িৎ প্রাবল্যের দিক হবে ওই বিন্দু থেকে ভেতরের দিকে। কার বাইরের দিকে, কার ভেতরের দিকে? তাদের সংযোজক সরলরেখার, এইটা আর এটা সংযোগ সরলরেখার বাইরের দিকে বা ভেতরের দিকে। তো বন্ধুরা, এখানে একটু জিনিস খেয়াল রাখা জরুরি, সেটা হচ্ছে আমাদের প্রাবল্য বের করার ক্ষেত্রে কিন্তু একটা চার্জই দেওয়া থাকতে পারে, একটা চার্জ দিয়েই একটা পয়েন্টে প্রাবল্য বের করতে দিতে পারে। সো আমাদের এখানে কিন্তু নতুন কোনো চার্জ যদি বসেও থাকে, ধরো সাপোজ তোমাকে এখানে একটা চার্জ দিয়ে দিল 5 কুলম, এখানে একটা চার্জ দিয়ে দিল -2 কুলম, তো অনেকে কিন্তু কনফিউজ হয়ে বলে দেয় অন্তর্মুখী প্রাবল্যের দিক। না, যদি 5 কুলম্বের জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করতে বলা হয় আর এই বিন্দু যদি -2 কুলম চার্জ থাকেও, খেয়াল রাখবে বন্ধুরা, -2 কুলম্বের কিন্তু প্রাবল্যের দিক বের করার ক্ষেত্রে কোনোই ভূমিকা নাই। যেই বিন্দুতে প্রাবল্য বের করা হয় ওই বিন্দুতে যত চার্জই থাকুক না কেন, ওইটাকে আমরা ইগনোর করব। ওইখানে আমরা মনে মনে চিন্তা করবো একটা +1 কুলম চার্জ আছে। সো +1 কুলম চিন্তা করে তারপরে দেখব অন্তর্মুখী হচ্ছে না বহির্মুখী হচ্ছে। তো আমরা এই কনসেপ্ট অনুসারে যদি চিন্তা করি তাহলে আমাদের আইডিয়াটা ঠিক থাকবে। সো আমাদের এই আলোচনার জন্য লিখে দিব কি প্রাবল্যের দিক কীভাবে লিখতে হয়। এ বিন্দুতে প্রাবল্যের দিক হবে এই বরাবর, অ্যালফাবেটিক্যালি লিখবা, আবার লিখবা বহির্মুখী না অন্তর্মুখী। তো আমরা আজকের ক্লাস পর্যন্ত আসলে জানলাম তড়িৎক্ষেত্র প্রাবল্য সূত্র কয়টা, তড়িৎক্ষেত্র প্রাবল্যের একটা ম্যাথ দেখলাম। পরের ক্লাসে আমাদের তড়িৎক্ষেত্র প্রাবল্য লব্ধির রিলেটেড অনেকগুলো ম্যাথ থাকবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।